পশ্চিমবঙ্গে ভোট উৎসব শেষ। ২ দফায় ভোট গ্রহণ হয়ে গেছে। আর এখন সবার মুখে একটাই প্রশ্ন, কে জিতবে? টিভি খুললেই এক্সিট পোল, ফোন খুললেই এক্সিট পোল, চায়ের দোকানে, অফিসে, পাড়ার মোড়ে এক্সিট পোল নিয়েই আলোচনা। কিন্তু এক্সিট পোল জিনিসটা আসলে কি? কিভাবে হয়? কোথা থেকে এলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আজকে এসব প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। এক্সিট পোল মানে কি? প্রথমে একটা জিনিস পরিষ্কার করা দরকার, ওপিনিয়ন পোল আর এক্সিট পোল দুটো আলাদা জিনিস। ওপিনিয়ন পোল হয় ভোটের আগে, মানুষকে জিজ্ঞাসা করা হয় কাকে ভোট দেবেন বলে মনে করেছেন বা কোন ইস্যুতে ভোট দিচ্ছেন। আর এই ওপিনিয়ন পোল, খেয়াল করে দেখবেন, আপনার কাছেও এসেছিল ভোটের আগে। হয়তো আপনি সেভাবে খেয়াল করেননি, কিন্তু এসেছিল। ভোটের আগে আগে অনেকের ফোনে একটা রেকর্ডেড কল আসে। বলা হয়, অমুক পার্টিকে ভোট দিতে চাইলে ১ চাপুন, তমুক পার্টিকে ভোট দিতে চাইলে ২ চাপুন। এইটাই হলো ওপিনিয়ন পোলের সবচেয়ে সহজ রূপ। আপনি বাটন যেই চাপলেন, আপনার মতামত চলে গেল সরাসরি ওই সার্ভে সংস্থার ডেটাবেসে। লক্ষ লক্ষ মানুষের এই বাটন প্রেস থেকেই তৈরি হয় একটা পরিষ্কার বড় ছবি, কোন দলের হাওয়া কতটা জোরালো। এক্সিট পোল হয় ভোটের পরে। মানুষ ভোট দিয়ে বেরিয়ে আসার সময় ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হয় কাকে ভোট দিলেন। এই তথ্য সংগ্রহ করে হিসেব করে একটা পূর্বাভাস দেওয়া হয় আসল ফলাফল ঘোষণার আগেই। সহজ ভাষায়, এক্সিট পোল হলো একটা তথ্য ভিত্তিক পূর্বাভাস, যেটাকে আন্দাজ করে করা হয়, কিন্তু নিখুঁত নয়। কোথা থেকে এলো এই সংস্কৃতি? গল্পটা শুরু হয় আমেরিকায়। ১৯৩৬ সাল, গাল্ফ নামের একটি সংস্থা তাদের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে প্রেডিক্ট করলো যে ফ্র্যাঙ্কলিন ডি রোজভেল্ট আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন। ফলাফল বেরোলো, গাল্ফ একদম সঠিক। ব্যাস, রাতারাতি বিখ্যাত হয়ে গেল এই পদ্ধতি। এরপর ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। সবচেয়ে উন্নত পদ্ধতিতে এটা প্রথম ব্যবহার করলো ব্রিটেন। তারপর আস্তে আস্তে সেটা ভারতে এলো। ১৯৭৯ সাল, এনডিটিভির প্রণয় রায় এবং অশোক লাহিড়ী, দুজন মার্কেট রিসার্চার, দোরাব সোপারিওয়ালা এবং কেএমএস টিটু আলুওয়ালিয়াকে নিয়ে ভারতে প্রথমবার ওপিনিয়ন সার্ভে শুরু করলেন। লোকসভা নির্বাচনের সার্ভে ছাপা হলো ইন্ডিয়া টুডে পত্রিকায়। এরপর ইলেকশন বাই ইলেকশন যখন এই সার্ভেগুলো সঠিক প্রমাণিত হতে লাগলো, মানুষ এটাকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করলো। ১৯৮০ সালে ভারতে প্রথম এক্সিট পোলের আনুষ্ঠানিক প্রবেশ ঘটে। আর ১৯৮৪ সালে যখন এক্সিট পোল প্রেডিকশন একদম নির্ভুল হলো, তখন এই সংস্থাগুলোর চাহিদা আকাশ ছোঁয়া হয়ে গেল। ভারতে জন্ম নিল নতুন এক পেশা, সেফোলজিস্ট, যার কাজ শুধু নির্বাচনী তত্ত্ব বিশ্লেষণ করা। কারা করে এই সার্ভে? মূলত ৩ ধরনের সংস্থা এই কাজ করে। প্রথমত, পেশাদার রিসার্চ এজেন্সি, যেমন সি ভোটার, এক্সিস মাই ইন্ডিয়া, লোকনীতি, সিএসডিএস। এরা প্রশিক্ষিত কর্মী মাঠে নামায়, তথ্য সংগ্রহ করে, স্ট্যাটিস্টিক্যাল মডেল দিয়ে ফলাফল বের করে। দ্বিতীয়ত, নিউজ চ্যানেল, টাইমস নাও, এবিপি, ইন্ডিয়া টুডে, এই ধরনের চ্যানেলগুলো নিজেরাই এজেন্সি ভাড়া করে সার্ভে পরিচালনা করে। তৃতীয়ত, এবং এইখানেই মেন সমস্যা, রাজনৈতিক দলগুলো নিজেরাই, হ্যাঁ, বিজেপি, টিএমসি, কংগ্রেস সহ প্রায় সব বড় দলই নিজস্ব পোলিং এজেন্সি রেখে আলাদাভাবে সার্ভে করায়। যেমন ২০১৭ সালের উত্তরপ্রদেশ নির্বাচনে এক্সিস মাই ইন্ডিয়া এবং সি ভোটারকে দিয়ে জানা হয়েছিল মানুষ কোন প্রকল্প বা ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই নেতাদের ভাষণ তৈরি হয়। মনে রাখবেন, কোনো নেতা হাওয়ায় কথা বলে না, প্রতিটা কথা ডেটা ব্যাকড। সার্ভে থেকে যখন জানা যায় কোন এলাকার মানুষ কোন ইস্যুতে বেশি সেনসিটিভ, কোন জাতি বা ধর্মের মানুষ কি শুনতে চায়, তখন সেই অনুযায়ী ভাষণ তৈরি হয়। এমনকি যে মিথ্যে তথ্য বা উস্কানিমূলক কথা নেতারা সভায় বলেন, সেটাও এলোমেলো নয়। কোন কথায় কোন ভোটার উত্তেজিত হবেন, কোন মিম ভাইরাল হবে, কোন বিষয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা সহজ, এই সব হিসেব করে ইচ্ছাকৃতভাবে সেই বার্তা ছড়ানো হয়। আপনি মনে করেন আপনি নিজের ইচ্ছায় প্রভাবিত হচ্ছেন, আসলে এটা একটা পরিকল্পিত ডেটার খেলায় আপনাকে সাজানো হচ্ছে। কিন্তু এই রাজনৈতিক দলের নিজস্ব সার্ভে যখন মিডিয়ায় এক্সিট পোল হিসাবে চালানো হয়, তখনই শুরু হয় আসল বিপদ। তো সমস্যাগুলো এক্স্যাক্টলি কোথায়? ১৯৯৬ সাল, পোলিং এজেন্সিস প্রেডিক্ট করলো এবার হাং পার্লামেন্ট হবে, কোনো দল একা সরকার করতে পারবে না। ফলাফল বেরোলো, প্রেডিকশনও সত্যি। এই ঘটনার পর রাজনৈতিক দলগুলো সরব হয়ে উঠলো। অভিযোগ উঠলো দলগুলো টাকা দিয়ে পোলিং এজেন্সি কিনে নিচ্ছে, নিজেদের পক্ষে হাওয়া তৈরি করছে। এটা গণতন্ত্রের হত্যা। আর এই ম্যানিপুলেশন কাজ করে কয়েকটা মনস্তাত্ত্বিক কারণে। ব্যান্ড ওয়াগন এফেক্ট, মানুষ স্বভাবতই জয়ী দলের পাশে থাকতে চায়, সবাই ওদের ভোট দিচ্ছে শুনলে অনেকেই নিজের সিদ্ধান্ত বদল করে ফেলেন। আনডিসাইডেড ভোটারদের প্রভাবিত করা, যারা এখনো ঠিক করেননি কাকে ভোট দেবেন, তারা ওপিনিয়ন পোল দেখে সিদ্ধান্ত নেন। মনে রাখবেন, প্রথম দফার পর এক্সিট পোল প্রকাশ করা নিষিদ্ধ, কিন্তু ওপিনিয়ন পোল প্রকাশে কোনো বাধা নেই।
তাই দ্বিতীয় দফার ভোটের আগেই ওপিনিয়ন পোলের মাধ্যমে অমুক দল এগিয়ে এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ভারতে আনডিসাইডেড মোট ভোটারের 15 থেকে 20% পর্যন্ত হতে পারে, যা ফলাফল পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ফেজ ভিত্তিক নির্বাচনে বিশেষ বিপদ। পশ্চিমবঙ্গে এবার দ্বিতীয় দফায় ভোট হয়েছে। প্রথম দফার পর এক্সিট পোল বেরোলে দ্বিতীয় দফার ভোটাররা সেই দেখে প্রভাবিত হতে পারেন। এটা মূলত দ্বিতীয় দফার ভোটারদের সাথে সরাসরি অন্যায়। এই সব সমস্যার কথা মাথায় রেখে ভারতে কিছু নিয়ম তৈরি হয়েছে। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1951 এবং নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শেষ দফার ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনো এক্সিট পোল প্রকাশ করা যাবে না। নিয়ম ভাঙলে 2 বছর পর্যন্ত জেল বা জরিমানার বিধান আছে। কিন্তু ওপিনিয়ন পোলের উপর এত কড়া নিয়ম নেই, আর এটাই এখন সবচেয়ে বড় ফাঁকফোকর। অন্য দেশগুলো অনেক বেশি কড়া। ফ্রান্সে ভোটের 1 সপ্তাহ আগে থেকে কোনো পোল প্রকাশ নিষিদ্ধ, ইটালিতে 15 দিন আগে থেকে। ভারতে এই নিয়ম তুলনামূলকভাবে এখনও অনেকটা দুর্বল। এক্সিট পোল ভুল হয় কেন? এক্সিট পোল সবসময় সঠিক হয় না। 2004 সালে সব এক্সিট পোল বলেছিল বিজেপি জিতবে, কিন্তু কংগ্রেস জিতে গেল। আর পশ্চিমবঙ্গের নিজেরই উদাহরণ দেখুন, 2024 সালের লোকসভা নির্বাচনে এক্সিস মাই ইন্ডিয়া সহ প্রায় সব বড় এক্সিট পোল বলেছিল বিজেপি পাবে 26 থেকে 31টি আসন, টিএমসি পাবে মাত্র 11 থেকে 14টি। কিন্তু আসল ফলাফলে টিএমসি জিতল 29টি আসনে আর বিজেপি পেল মাত্র 12টি। এক্সিট পোল আর বাস্তব ফলাফলের মধ্যে আকাশ পাতাল ফারাক। কারণগুলো হলো মিথ্যা উত্তর, অনেকে লজ্জায় বা ভয়ে সত্যি কথা বলেন না, স্যাম্পলিংয়ের সীমাবদ্ধতা, ভারতে লক্ষাধিক ভোট কেন্দ্র, সব কভার করা অসম্ভব, গ্রামাঞ্চলের ভোটারদের মত সঠিকভাবে ধরাও পড়ে না, শেষ মুহূর্তের সিদ্ধান্ত পরিবর্তন, ভোটার ভোট কেন্দ্রে ঢুকে মত বদল করে ফেলেন, পক্ষপাতদুষ্ট সার্ভে, কিছু এজেন্সি নির্দিষ্ট দলের টাকায় কাজ করে থাকেন, জাতপাত ও স্থানীয় ইস্যু, ভারতের মতো বৈচিত্র্যময় দেশে এগুলো মডেলে ধরা অত্যন্ত কঠিন। এক্সিট পোল আর রেজাল্টের ফারাক মানে কি ইভিএম কারচুপি? এক্সিট পোল আর অ্যাকচুয়াল রেজাল্টে যখন বড় ফারাক দেখা যায় তখন অনেকেই বলে ওঠেন তাহলে নিশ্চয়ই ইভিএম হ্যাক করা হয়েছে। কিন্তু এই কথাটা ঠিক নয়, এবং কারণটাও খুব সহজ। ইভিএমে কোনো ইন্টারনেট নেই, কোনো ব্লুটুথ নেই, কোনো ওয়াইফাই নেই। এটা সম্পূর্ণ একটা স্ট্যান্ড অ্যালোন মেশিন। বাইরের কোনো নেটওয়ার্কের সাথে এর কোনো সংযোগ নেই। যে জিনিস ইন্টারনেটেই নেই তাকে রিমোটলি হ্যাক করা সম্ভব নয়। এছাড়াও ইভিএম সবসময় থাকে থার্ড পোলিং অফিসারের সরাসরি নজরদারিতে। ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত প্রতিটা ধাপে থাকে কড়া সার্ভিলিয়েন্স। আর সবচেয়ে বড় প্রমাণ ভিভিপ্যাট। আপনি যখন ভোট দেন ইভিএম এর পাশের একটা ছোট্ট কাচের বাক্সে 7 সেকেন্ডের জন্য একটা স্লিপ দেখা যায়। তাতে লেখা থাকে আপনি কাকে ভোট দিলেন আর তার নাম আর প্রতীক। এটাই হলো ভিভিপ্যাট, ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রেইল। এই স্লিপটাই প্রমাণ যে আপনার ভোট আপনার পছন্দের প্রার্থীর কাছেই গেছে। তাহলে বুঝলেন তো, এক্সিট পোল হলো একটা সংখ্যার খেলা, কোনো জাদু নয়, কোনো নিশ্চয়তাও নয়। 4 মে ফলাফল বেরোবে, তখনই জানা যাবে সত্যিটা, কে জিতলো। ততক্ষণ এক্সিট পোল দেখুন, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ গণতন্ত্রের শেষ কথা বলে ভোটার, কোনো সার্ভে সংস্থা নয়। ভালো থাকবেন।